চোখের সামনে বাবাকে পুড়তে দেখেও কোনো সন্তান কি চায়ের কাপে চুমুক দিতে পারে অবলীলায়? আজ বলবো রবিনসন স্ট্রিটের পার্থদের কথা, যে খবর আপামর বাঙালি হৃদয়কে নাড়া দিয়ে গেছিল। ঘরের মধ্যে নিজের একমাত্র প্রিয় দিদির মৃতদেহ কঙ্কালে পরিণত হয়েছে এবং নিজের প্রিয় দুই পোষ্য কঙ্কালে পরিণত হয়েছে, তবুও তার কোনো বিকার নেই। কিভাবে এতদিন তার সাথে বাস করছিল পার্থ, সেটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের। তাহলে এর ভেতরে কি দানা বেঁধে রয়েছে অন্য কোনো রহস্যের বীজ? আজকের কাহিনী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ডকু সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি, মিথ ভার্সেস রিয়েলিটি। আর তোমরা দেখছো অনলি সিরিজ। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দিও। আর মনে রাখবে, তোমাদের একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহী করে। 10ই জুন রাত 9টা বাজে রবিনসন স্ট্রিটের একটি বহুতল থেকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখে কিছু পথযাত্রী। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। তদনীন্তন অফিসার এবং এক সাংবাদিক জানান যে তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তারা দেখেন যে এক বৃদ্ধ অরবিন্দ দে বাথটবের মধ্যেই অগ্নিদগ্ধ হচ্ছে এবং সামনেই তার ছেলে পার্থ দে নির্বিকারভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে। এ ঘটনায় আধিকারিকরা অবাক হয়ে যায়। এটা খুন না আত্মহত্যা, অফিসারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। কারণ কোনো মানুষ যদি নিজে মারা যাওয়ার চেষ্টাও করে তবুও ওই গায়ে আগুন লাগা অবস্থায় সে জলের দিকে দৌড়ায়, কিন্তু এখানে এক বালতি জল থাকলেও মৃত ব্যক্তি সেটা স্পর্শও করেনি। মোনালিসা একথা জানান। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। বউবাজারের সোনা ব্যবসায়ী গদাধর দে যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে তারা ইংরেজদের খাদ্য সরবরাহ করেছিল এবং যার ফলে মোটা টাকা সঞ্চয় করে ফেলে। তাই তখন তাদের খোঁজ ছিল নতুন বাড়ির সন্ধান এবং সন্ধান পায় পার্ক স্ট্রিটে, যেখানে গদাধর দের জায়গা হয়। এক পুলিশ কর্তা জানায় যে দে পরিবার বরাবরই ছিল সম্ভ্রান্ত এবং পার্থর বাবা ব্যাঙ্গালোরে কর্মরত উচ্চপদস্থ কর্মচারী ছিল। তারপর তিনি চাকরি ছেড়ে ব্যবসা করেন এবং এই ব্যবসায় 2005 সালে তাদের অনেক লসের মুখোমুখি হতে হয়। তখনই তারা ব্যাঙ্গালোর থেকে আবার ফিরে আসেন তাদের পৈতৃক ভিটে পার্ক স্ট্রিটের সেই বাড়িতে। ছোট থেকেই পড়াশোনায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল পার্থ এবং পড়াশোনায় ভালো থাকার কারণেই চাকরি সূত্রে বিদেশেও গেছে পার্থ। তবে পুলিশ যখন তার বাবার মৃত্যুর পর পার্থর সাথে কথাবার্তা বলে তারা বুঝতে পারে পার্থর মধ্যে কিছু অস্বাভাবিকত্ব দানা বেঁধে রয়েছে। কিন্তু কী কারণে ব্রিলিয়ান্ট পার্থর এই পরিণতি, সেটা জানতে হলে আমাদের জানতে হবে পার্থর ছোটবেলাটা কেমন ছিল। ছোট থেকেই মায়ের করা বিধিনিষেধের মধ্যে মানুষ হয়েছে পার্থ আর দেবযানী। বাড়িতে ছিল মায়ের একাধিপত্য, মায়ের কথাই শেষ কথা। পার্থর মা বাইরের লোকেদের কাছে খুবই মডার্ন বলে পরিচিত হলেও বাড়িতে কিন্তু এক আধ্যাত্মিক মহিলা ছিলেন। তিনি বাড়িতে সবসময় পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। পার্থর মা বরাবরই ওভার প্রোটেক্টিভ ছিলেন, তাই তিনি বলেছিলেন যে বন্ধুদের সাথে বেশি না মিশতে, বন্ধুরা তাকে নষ্ট করে দিতে পারে। পার্থ বরাবরই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তাই ফার্স্ট হওয়ার চাপটা তার মধ্যে বেশি করে থাকতো। স্কুলে পড়াকালীন তার কোনো কাছের বন্ধু ছিল না এবং প্রায় নিঃসঙ্গভাবেই ছোটবেলাটা কাটিয়েছে পার্থ। পার্থর মা এতটাই ওভার প্রোটেক্টিভ ছিলেন যে স্কুলে যাওয়ার ডিস্টেন্স ছিল 15 মিনিট, কিন্তু তাতেও তারা ভাই বোনেরা একসাথে যেতে পারতো না। হয় পার্থ আগে যেত, নাই যেত তার দিদি। দুজনে একসঙ্গে কখনোই স্কুলে যেতে পারতো না। তবে এত বিধিনিষেধের মধ্যে সবথেকে সুন্দর মুহূর্ত ছিল তার বাবার সাথে খেলাধুলা করার টাইমটা। সেই সময়টা পার্থর খুবই পছন্দের ছিল, যেটা পার্থ নিজের ডায়েরিতেও মেনশন করেছে। পার্থ যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠে সে মনে করতো যে সেক্স খুবই খারাপ জিনিস, তাই মহিলাদের প্রতি তার যে আকর্ষণ অনুভব করতো সেটাকে সে বরাবরই খারাপ মনে করতো। পার্থ মনে করতো তার এই ধরনের চিন্তাভাবনা আসা খুবই খারাপ, তাই সে বারংবার নিজের চিন্তাভাবনাগুলোকে শোধরানোর চেষ্টা করত। পার্থ যেহেতু বরাবরই মায়ের কড়া শাসনে মানুষ হয়েছে, তাই মা মারা যাওয়ার পর পার্থ সেই জায়গাটা দিয়ে দেয় নিজের দিদিকে। পার্থ নিজের দিদিকে খুবই ভালোবাসত, তাই এখন পার্থর ফ্যামিলিতে একমাত্র পরামর্শদাতা হলেন তার দিদি।
কিন্তু পার্থর বাবা এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তাদের সাথে বেশ অনেক দিন কথাও বন্ধ ছিল তার। পার্থর দিদি দেবযানী লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজের থেকে শিক্ষা নিয়ে কলকাতায় এসে নামী স্কুল ডনবক্সের মিউজিক টিচার ছিলেন। কিন্তু হঠাৎ করে দেবযানী চাকরি ছেড়ে দিয়ে নিজেকে গৃহবন্দী কেন করলেন সেটাও এক রহস্য। তবে মায়ের মৃত্যুর পর পার্থ যে সর্বতোভাবেই দেবযানীর কথায় চালিত হতো, এটা তার বাবা কিছুতেই পছন্দ করতে পারেননি। তাই বাবার সাথে তাদের মতভেদ হওয়ায় বাবার সাথে প্রায় কয়েক মাস কথাই বন্ধ ছিল। কিন্তু তাদের মধ্যে কথা না হলেও চিরকুট চালাচালির একটা ব্যবস্থা ছিল। তারা চিরকুট চালাচালি করে কথাবার্তা বলতো। পার্থর বাবা একদিন সরি বলে চিরকুট দেয় তাদের, তারপর আবার তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। পার্থ দিদির কথা মতোই যে আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয়ে উঠেছিল একথা বলাই বাহুল্য। তাদের ঘরে অনেক আধ্যাত্মিক বই এবং অনেক ব্ল্যাক ম্যাজিকের বইও পাওয়া গেছিল। পার্থর বাবা মারা যাওয়ার পর তাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, তখন ইন্সপেক্টর তার কাছে জানতে পারে যে পার্থর এক দিদি আছে। তবে আগের দিন যখন পার্থর বাড়িতে গেছিল তখন তার দিদিকে কোথাও না দেখতে পাওয়া ইন্সপেক্টরের সন্দেহ হয়, এবং তিনি যখন জানতে চায় তার দিদি কোথায় আছে, পার্থ জানায় পাশের ঘরে এক্সকেলেটনের মতো অবস্থায় রয়েছে। কথা শুনে আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। তারা যখন পাশের ঘর দেখে তখন তারা যা দৃশ্য দেখে তাতে হতবাক হয়ে যায়। পুলিশ আধিকারিকরা ঘরে ঢুকে দেখে যে বিছানার মধ্যে আছে অজস্র বইয়ের স্তূপ, তারই মাঝখানে একটা কঙ্কাল এবং মেঝেতে দুটো পোষ্য কুকুরের কঙ্কাল তারা উদ্ধার করে। পার্থ কিভাবে দীর্ঘদিন এখানে ছিল এটা ভেবেই তারা অবাক হয়ে যায়। এবং ঘরে অনেক খাবার ছিল। পার্থ মনে করত তার দিদি হয়তো বেঁচে উঠবে এবং এগুলো দিদির জন্যই পার্থ এনে রেখেছিল। পার্থর বাবা এইভাবে না মারা গেলে তার দিদিকে হয়তো এইভাবে উদ্ধার করা যেত না এত তাড়াতাড়ি। তবে কঙ্কালের শরীরে কোনো মাংস অবশিষ্ট ছিল না, যেটা দেখে মনে করা হয় যে 6-7 মাস পুরনো এই দেহ। তবে অফিসারেরা খুবই অবাক হয়। আশেপাশে এই পচনের গন্ধ কিভাবে এখনও ছড়িয়ে পড়েনি, কেউ কি করে বুঝতে পারেনি, এটা ভেবেই তারা অবাক হয়ে যায়। সাংবাদিক মোনালিসার কাছে জানা যায় যে পার্থর রুমে ছোট থেকে বড় 5টা নাইফ পাওয়া যায়, যেগুলো ভেজিটেবল কাটার নাইফ নয়, এবং সেখানে যে গত 6 মাস ধরে রান্না হয়নি এটা বেশ পরিষ্কার। তাই হয়তো পার্থ 50 কিলো ওয়েট লস করেছিল। এ যেন অন্য পার্থ। এদিকে যে ঘরে দেবযানীর কঙ্কাল পাওয়া যায় সেই ঘরের দরজায় সেলুটেপ দিয়ে এয়ার টাইট করে রাখা হয়েছিল, তাই হয়তো কোনো পচনের গন্ধ প্রতিবেশীরা পায়নি। এই ঘটনাগুলোর সদুত্তর যখন আধিকারিকরা পার্থর কাছে চায়, তখন পার্থ একটা সামনে বোতল ছিল সেটা আঁকড়ে ধরেছিল, এবং তার মানসিক পরিস্থিতি যে কোনোভাবেই কোনো উত্তর দেওয়ার যোগ্য ছিল না এটা পরিষ্কার বোঝা যায়। আধিকারিক যখন ইউনিফর্ম পরে আসতো, পার্থ কখনোই তার সাথে সাবলীলভাবে কথা বলতো না, কিন্তু ওই একই আধিকারিক যখন ইউনিফর্ম ছেড়ে নর্মাল ড্রেসে আসতো, পার্থ তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতো। তাই পার্থর এই মানসিক পরিস্থিতি বুঝে তার সাথে কথা বলার জন্য এক মনোবিদের ব্যবস্থা করা হয়, এবং যিনি পার্থর সাথে খুবই সহানুভূতিশীল হয়েই আলাপ চালান। পার্থ তার সাথে বেশ সাবলীলভাবেই কথাবার্তা বলে। ওর জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়, এবং ধীরে ধীরে পার্থর এই দীর্ঘ রোগগ্রস্ত অবস্থা থেকে পার্থকে বের করে আনার অনেক চেষ্টা করে ডক্টরেরা। এই রোগটা যে তার একদিনে হয়নি এটা বলাই বাহুল্য। মানুষের অতীত মানুষের বর্তমানকে কিভাবে চালনা করে সেটা আমরা সবাই জানি, আর পার্থর ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। ছোটবেলায় একা থাকতে থাকতে পার্থ স্বাভাবিকভাবে কারোর সাথে কথাই বলে উঠতে পারতো না। পার্থর সাথে ডক্টরেরা বিভিন্ন রকম কাউন্সেলিং করত, এবং যার ফলে পার্থ অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। ধরনের মানসিক রোগীদের নিয়ে কাজ করত একটি সংস্থা। তারা ওপেন দ্য ডোর নামের একটি অনুষ্ঠান করেছিল, যাতে পার্থ পার্টিসিপেট করেছিল। পার্থকে অনেক দায়িত্ব দেওয়া হয়, পার্থ সেটা খুবই ভালোভাবে সেটা গ্রহণ করে। এরপর এখানকার বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য পার্থকে ডাকা হয়। পার্থ সে কাজটাও খুব আনন্দভাবেই করত। বাচ্চাদের পড়াতে পড়াতে পার্থ নিজের হারানো কনফিডেন্স ফিরে পেতে লাগলো।
পার্থ তার সাইকোলজিস্ট জয়শ্রীর কাছে বলেছিল যে টিভিতে সে একবার একটা শো দেখছিল যেখানে একটা স্ত্রী তার বরকে ঝেঁটাপেটা করছিল। পার্থ চাইতো একটা সংসার পাততে যেখানে তার স্ত্রীও তার সাথে এই ধরনের ব্যবহার করবে। এটা পার্থর খুবই ইচ্ছে ছিল। এর দ্বারা বোঝা যায় পার্থ একটা সাংসারিক জীবনের আকাঙ্ক্ষা করত। তোর সাইকিয়াট্রিস্ট ডক্টর সব্যসাচী জানান যে পার্থ 3টে ইচ্ছের কথা তাকে বলেছিলেন, যার মধ্যে প্রথম হলো পার্থ নিজের অটোবায়োগ্রাফি লিখছিল, সেটা পাবলিশ করতে চায়। পার্থর সেকেন্ড উইশ ছিল পার্থ বিয়ে করতে চেয়েছিল। আর থার্ড উইশ ছিল সে একটা হলিডেতে যেতে চেয়েছিল। পার্থ যখন অনেকটাই সুস্থ তখন সে নিজের বাড়িতে যেতে চায়, কিন্তু নিজের বাড়িতে গিয়েও পার্থ ভালোভাবে থাকতে পারছিল না। তাই ওয়াটগঞ্জে পার্থর একটা ফ্ল্যাট ছিল, পার্থ সেখানে শিফট করে। ফ্ল্যাটের 11 তলায় পার্থ থাকতো, যেখান থেকে হুগলি নদীটা স্পষ্ট দেখা যেত। পার্থ নিজের মনের মতো করেই তার ফ্ল্যাটটা সাজিয়েছিল। পার্থ 15 অধ্যায়ের একটি অটোবায়োগ্রাফি লিখেছিল, ফ্রম দ্য ডার্কনেস টু লাইট, যেখানে নিজের জীবনের অনেক না বলা কথা পার্থ উল্লেখ করেছে। আর কিছুদিন পর পার্থর ফ্ল্যাটের কেয়ারটেকার নক করলো পার্থর ফ্ল্যাটে, কিন্তু পার্থর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি লক খুলে ভিতরে গিয়ে বাথরুমে পার্থর দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন। এটা ছিল তার বন্ধুদের কাছে একেবারে আনএক্সপেক্টেড। তার বন্ধু জানান, মাধ্যমগুলোতে প্রতিনিয়ত পার্থর জীবনের যে চুলচেরা বিচার হতো তাতে পার্থ অনেকটাই ডিস্টার্বড হয়ে গেছিল, এবং যে খবরগুলো পার্থ নিজেও দেখত, যেখানে পার্থকে হিরো হয়ে নয়, পার্থকে পাগল নানা রকম কুরুচিকর মন্তব্য করা হতো, যেটা পার্থকে সুস্থ হওয়ার পথ থেকে আবার বিমুখ করেছিল। কিছু মানুষ পার্থকে রাস্তায় দেখলে সেলফি তুলতে আসতো, তবে যে তারা কোনো হিরোর ছবি তুলতো না এটা বলাই বাহুল্য। পার্থকে এটা খুবই নাড়া দিয়েছে এবং খুবই কষ্ট দিত তাকে। হয়তো স্বাভাবিক জীবনে ফেরার পথে পার্থর এগুলোই বাধা সৃষ্টি করেছিল, তাই হয়তো পার্থ এই ধরনের একটা পথই বেছে নিতে বাধ্য হলো। আর এখানেই আজকের ডকু সিরিজটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। মনে রাখবেন আপনাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। বন্ধুরা, আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানালেও আনন্দিত হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।